বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাদের সঙ্গে আমাদের পুরোপুরি কোঅপারেট করা উচিত। আমরা ওনাদের সঙ্গে মিলে কাজ করতে চাই। রাস্তা যখন এক, তখন মালয়েশিয়ার সঙ্গে ঢাকার ভিজিটও করব। বাংলাদেশে ভিজিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তিনি বলছেন নাকি বাংলাদেশ তাদের হারিয়ে যাওয়া ভাই। পাকিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই করেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্কে আগ্রহী ইউনূস প্রশাসন। গত 5ই অগস্ট কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। তারপরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়। তারপর থেকেই হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়ে যাচ্ছেন। 5 মাসের মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে উঠে পড়ে লেগেছে ইউনূস। পাকিস্তানও চাইছে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারতকে প্যাঁচে ফেলতে। এই অবস্থায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন, সদ্য আমি যখন কায়রোতে ছিলাম, বাংলাদেশের বর্তমানে চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ ইউনূস, তাঁকেও ওখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি সেটাকে অ্যাকসেপ্ট করেন। রাস্তা যখন এক, তখন মালয়েশিয়ার সঙ্গে ঢাকার ভিজিটও করব। বাংলাদেশে ভিজিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাদের সঙ্গে আমাদের পুরোপুরি কোঅপারেট করা উচিত। আমরা চাই ওনাদের সঙ্গে মিলে কাজ করতে। ইসহাক দার তিনি কি বলছেন শোনাব আপনাদের। उसके साथ अभी हम जब रिसेंटली जब कायरो में थे, तो बांग्लादेश के जो चीफ एग्जेक्टिव हैं इस वक्त डॉक्टर यूनुस, तो उन्होंने भी उनको इनवाइट किया गया। उन्होंने असूली तौर पे इन प्रिंसिपल इनविटेशन को एक्सेप्ट किया, लेकिन उन्होंने कहा कि मैं क्यों नहीं विजिट करता उनके विजिट से पहले। तो चूँकि रास्ता एक ही है, तो मैं जाते ही आते डेट्स वर्कआउट हो रही हैं कि मलेशिया के साथ मैं इंशाअल्लाह ढाका की विज़िट भी करूँगा। बांग्लादेश की विज़िट मैं समझता हूँ कि बहुत ज़रूरी है। हमारा वो एक भाई है, बिछड़ा हुआ भाई है, और हमें पूरी कोऑपरेशन करनी चाहिए उनके साथ। और इंशाअल्लाह हमारी हुकूमत की प्रायोरिटी है इंशाअल्लाह कि हम मिल के उनके साथ काम करें। अल्हम्दुलिल्लाह ऑन द इकोनॉमिक फ्रंट एंड ट्रेड फ्रंट थिंग्स आर मूविंग वेरी फास्ट। কয়েকদিন আগে D8 সামিটে যোগ দিতে মিশরে গিয়েছিলেন ইউনূস। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেন। আর তারপরই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার আক্রমণের ঘটনার ছবি আমরা দেখতে পেয়েছি। আর সেই হামলা ঠেকাতে ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও উঠেছে অভিযোগ। আর শুধু তাই নয়, ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক তছরূপ সহ বেশ কিছু অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে ফেসবুক পেজে টিম এর পক্ষ থেকে একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। সেই রিপোর্টে লেখা হয়, ইউনূসের বিতর্কিত যে ইতিহাস, বাবার হাত ধরে পাকিস্তান প্রীতির শুরু। 1947 সালের 13ই অগস্ট চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকার রাস্তাঘাট ও সব বাড়িঘরে পাকিস্তানের চাঁদ তারকা খচিত পতাকা ও সাদা সবুজ ফেস্টুন উঠছে। রাজনৈতিক বক্তব্য ও হাজার হাজার এলাকাবাসীর পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। মধ্যরাতের আগেই 20 নম্বর বক্সিরহাটের দোতলা বাড়ির ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়। বাড়ির কর্তা দুলা মিয়া সওদাগর ছিলেন মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের সদস্য। পাকিস্তান সৃষ্টির আনন্দে গর্ব ভরে সেই বাহিনীর উর্দি পরে নিলেন। এরপর জিন্না টুপিটা পরে তার ছোট ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় নামেন। ঠিক 12টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরক্ষণে বিদ্যুৎ আসে নতুন এক দেশে। ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তানের অংশ হয়ে যায় চট্টগ্রাম। পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয় পুরো শহর। মুহুর্মুহুর আতশবাজিতে উজ্জ্বল হয় রাতের আকাশ। স্বর্ণের কারিগর এবং পাকিস্তান মুভমেন্টের অন্যতম সমর্থক দুলা মিয়ার ছেলেরা ভারত বিভাগ ও পাকিস্তান সৃষ্টির পক্ষে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। 7 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের জন্য এটি ছিল গর্বের একটি মুহূর্ত, যা সে শিরায় শিরায় অনুভব করছিল। তার স্বপ্ন ও আশা সেদিন পূরণ হয়। ইউনূস ছাড়াও সেই রাতে দুলা মিয়া তার 10 বছর বয়সী বড় ছেলে সালাম, 2 বছরের ইব্রাহিম ও কোলের শিশু টুনুকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। সালাম ছিল ইউনূসের খেলার সঙ্গী, বই পড়ার সঙ্গী, রাজনৈতিক বিষয়ের তথ্যদাতা। সালাম যখন তার বন্ধুদের সঙ্গে পতাকা নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিত, ইউনূসের তখন হিংসা হতো। 2 বছরের ইব্রাহিম তখন
মাত্র কথা বলতে শিখছে। সেও নাকি সাদা চিনিকে জিন্না চিনি এবং লাল চিনিকে গান্ধী চিনি বলতো। তাদের মা সোফিয়া খাতুন বাচ্চাদেরকে প্রতিদিন সন্ধ্যায় জিন্না, গান্ধী ও লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে গল্প বলতেন। এইভাবে বাচ্চারা সবাই পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করা শুরু করে। প্রতি বছর মহরম আসলে মায়ের কাছেই কারবালা প্রান্তরের রক্তাক্ত ইতিহাস শুনত ছোট্ট ইউনুস। 1998 সালে প্রকাশিত ব্যাংকার টু দ্য পুয়ার বইয়ে ইউনুস লেখেন তার বাবা দুলা মিয়ার কিছু হিন্দু বন্ধু ও সহকর্মী ছিল, যেমন ডাক্তার বণিক, নিশি আঙ্কেল, নিবারণ আঙ্কেল ও প্রফুল্ল আঙ্কেল। কিন্তু শিশু ইউনুস জানত ভারতের সংখ্যালঘু মুসলমানদের হিন্দুদের প্রতি অনেক অভিযোগ এবং অবিশ্বাস ছিল। সে পত্রিকায় পড়েছিল ও রেডিওতে শুনেছিল যে ভারত হিন্দু ও মুসলমানদের মধ্যে সংহেস্তা হতো, তবে চট্টগ্রামে তার প্রভাব খুব সামান্যই দেখা যেত। দুলা মিয়া আজীবন একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং 3 বার মক্কায় হজ করতে গিয়েছিলেন। তিনি সবসময় সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি ও স্যান্ডেল পরতেন। চারকোনা ফ্রেমের চশমা ও সাদা দাড়িতে তাকে একজন বুদ্ধিজীবীর মতো দেখাতো। কিন্তু তিনি কখনোই বইয়ের পোকা ছিলেন না, কারণ তিনি স্কুল পাশ করতে পারেননি। ব্যবসার দিকেই তার বেশি ঝোঁক ছিল। তার আর দুটি গুরুত্বপূর্ণ কাজ ছিল: মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ও পরিবারের দিকে সময় দেওয়া। তিনি সন্তানদের পড়াশোনার খোঁজ নিতেন, কিন্তু খুব কড়া শাস্তি দিতেন না। দেখতেন তারা বই নিয়ে বসছে কিনা। শব্দ করে পড়লে তিনি খুশি হতেন এবং বাহবা দিতেন। ছোটবেলায় পড়াশোনা ছেড়ে বাবার স্বর্ণের ব্যবসায় সময় দিতেন বড় ছেলে দুলা মিয়া। সে সময় হিন্দুরাই মূলত স্বর্ণকারের ব্যবসা করত, তবে দুলা মিয়া অল্প সময়েই এই ব্যবসায় সফল হন এবং এলাকার সব মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। দোকান চালানোর পাশাপাশি তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্বর্ণ কেনাবেচা ও সুদে টাকা ধার দেওয়ার ব্যবসাও করতেন। সোনাপট্টির সেই দোতলা বাড়িতে এই দম্পতি ও তাদের 9 সন্তান বসবাস করত। অপর 5 জন সন্তান অল্প বয়সেই মারা যায়। বড় মেয়ে মুমতাজের পর জন্ম হয় সালাম, ইউনুস, ইব্রাহিম, টুনু, আয়ুব, আয়ম, জাহাঙ্গীর ও মংলুর। নিচতলায় ছিল স্বর্ণের দোকান, আর দোতলায় ছিল 4টি রুম ও রান্নাঘর। এর মধ্যে 3টি ঘরের নাম ছিল মায়ের ঘর, রেডিও ঘর ও বড় ঘর। আরেকটি ঘরে 3 বেলা সবাই একসঙ্গে খাবার খেত, আর বড় ঘরে বাচ্চারা ঘুমাতো। তারা খেলাধুলা করত ছাদে। ইউনুসের মা সোফিয়া খাতুন তার স্বামীর দোকানের কাজেও সাহায্য করতেন। স্বর্ণের কানের দুল ও গলার হারের সঙ্গে ভেলভেট, উল ও রিবন দিয়ে কাজ করতেন। এই কাজ করে তিনি যা আয় করতেন সেটা দিয়ে তিনি আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য করতেন। ইউনুসের বয়স যখন 9, তখন তার মায়ের মানসিক সমস্যা দেখা দেয়। তিনি অস্বাভাবিক আচরণ করেন, অসংলগ্ন কথা বলা, সন্তান ও প্রতিবেশীদের সঙ্গে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ করতেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।